নমস্কার বন্ধুরা, আমি মিলন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কন্ট্রাসেপ্টিভ বা গর্ভনিরোধক। এই টপিকটা আমি মনে করি প্রত্যেকের জানা উচিত, কারণ এই প্রত্যেকের এই বিষয়ে সচেতন থাকা উচিত। এই ভিডিওটা আমি করছি একমাত্র শুধু সাধারণ জনসাধারণের জন্য নয়, নিট অ্যাসপিরেন্টস যারা ডাক্তারির জন্য প্রিপারেশান নিচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে। এবং যারা সাধারণ মানুষ, যারা এই কন্ট্রাসেপ্টিভ বা গর্ভনিরোধক সম্পর্কে তাদের কোনো সচেতনতা নেই ঠিক মতো, ঠিক তাদের জন্য আমি খুব সহজ সরল ভাষাতে বলছি কি হচ্ছে, কীভাবে কাজ করছে। তো তো শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যে এই ভিডিওটা বানাচ্ছি, যে উদ্দেশ্যে বানাচ্ছি সেটা হচ্ছে সবার এই বিষয়ে একটা সচেতনতা আনা। আমি জানি না কতটা ভিউ হবে কি হবে, তবুও আমি ভিডিওটা করছি। তো যারা দেখছে তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এই ভিডিওটাকে সেই সব মানুষদের কাছে পৌঁছে দাও যারা এই বিষয়ে সচেতন নয়, ঠিক আছে? একটা ঘটনা দিয়ে শুরু করছি, যার জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনাটা হয়েছিল আমার এক বন্ধুর বাড়ির সামনে। বাড়ির সামনে মিনস বাড়ির পাশেই হয়েছিল। ও আমাকে বলেছিল যে কি হয়েছে, কি ব্যাপার। তো ঘটনাটা এরকম হয়েছে, বেসিক্যালি ঘটনাটা বলছি এই টপিক রিলেটেড, দ্যাটস ওয়াই। সো ওদের বাড়ির পাশেই একটা, বাড়ির পাশেই যেমন পড়শি হয় বা নেবার প্রতিবেশী হয়, সেরকম একটা বাড়িতে, বাড়ি স্ট্যাটাস ভালো, স্ট্যাটাস ভালো বলতে বড় ভদ্র বাড়ির ছিল। ভদ্র বাড়ি, বন্ধু যে যেমন প্রতিবেশী হয়, প্রতিবেশী পাড়ার সেরকম সম্পর্কিত। তো ওইখানে একটা ভদ্র বাড়ির একজন মেয়ে একটা ছেলে পাশে, একটা ছেলের সাথে এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সাথে সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। মানে মেয়েটা এক সময় বুঝতে পেরেছিল যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি, যাই হোক তার বয়ফ্রেন্ড, প্রেমিক যাই হোক, কিংবা মেয়েটা অসচেতনতার কারণে শেষ পর্যন্ত মেয়েটা সুসাইড করে নেয়। তো আমি মনে করি যে এই বিষয়ে যদি একটু সচেতন হতো প্রেমিক প্রেমিকা বা যে হোক, তা মনে করি সুসাইডের কোনো কারণ থাকতো না তখন, যদি জানতো ব্যাপারটা। এমনও মেডিসিন রয়েছে যেগুলো প্রেগনেন্সি হয়ে গেছে, মিনস আমি কনফার্ম প্রেগনেন্সি হয়ে গেছি, তা সত্ত্বেও আমি ওই প্রেগনেন্সি থেকে মুক্তি পেতে পারি, ঠিক আছে, উইথাউট সার্জিক্যাল মেডিসিন দিয়েও কন্ট্রোল করা যায়। এবার এই অসচেতনতার কারণে তাকে প্রাণটা দিতে হলো। তো তার জন্য বলছি এই ভিডিওটা সেই সব মানুষদের কাছে শেয়ার করে দাও যারা এই বিষয়টা জানে না। তো চলো স্টার্ট করা যাক। কন্ট্রাসেপ্টিভ বা গর্ভনিরোধক, আমরা যেটাকে বাংলায় বলি গর্ভনিরোধক। বাংলায় মোদ্দা কথা বলতে গেলে এরকম, যে গর্ভনিরোধক হচ্ছে আমরা কিভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করবো, সহবাস করবো, অথচ আমাদের বাচ্চা বা গর্ভধারণ হবে না, সেটা হচ্ছে কন্ট্রাসেপ্টিভ বা প্রেগনেন্সি হবে না। তো কন্ট্রাসেপ্টিভ সম্পর্কে বলতে গেলে কিছু টার্ম রয়েছে, তো সেই টার্মগুলো বেসিক্যালি নিড অ্যাসপিরেন্টের জন্য আমি দিয়েছি, ঠিক আছে। আর বাকি যে ঘরোয়া পদ্ধতি বা যে মেডিসিন, সব মেডিসিনই আমি বলবো, সাথে সাথে বলবো কোন মেডিসিন কী কাজ বা এদের ফাংশনটা কী, কোন কম্পোজিশন রয়েছে। তো তার আগে আমি দেখে নিই যে একজন সাধারণ মানুষ যে কিছুই জানে না, কন্ট্রাসেপ্টিভ সম্পর্কে কিছুই জানে না, ঠিক আছে, তো কীভাবে সেই এই কন্ট্রাসেপ্টিভ বা গর্ভনিরোধক করতে পারে কোনো দম্পতি, উইথাউট এনি মেডিসিন, উইথাউট এনি কোনো কিছু ছাড়াই, যে স্বাভাবিকভাবে ন্যাচারাল প্রসেসে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে প্রেগনেন্সিকে আটকাতে পারে, তার জন্য কিছু প্রসেস রয়েছে। আমি ফার্স্ট সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, তো বেসিক্যালি গর্ভনিরোধ করতে গেলে বেসিক্যালি ঘরোয়া পদ্ধতি তিনটে, বেসিক্যালি ঘরোয়া পদ্ধতির কথা বলছি, যেটাতে কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছু মেডিসিন প্রয়োজন নেই, কোনো কিছু ব্যারিয়ার বা কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি ক্যালকুলেশনের মাধ্যমে আমি এটাকে কন্ট্রোল করতে পারি, এটা প্রেগনেন্সিকে কন্ট্রোল করতে পারি। তাহলে ফার্স্ট প্রসেসটা কি? ফার্স্ট প্রসেস হচ্ছে কয়টাস ইন্টারাপ্টাস। আমি প্রথমেই বলেছিলাম কিছু টার্ম থাকবে যেগুলো তোমাদের অপরিচিত হতে পারে, কারণ এই টার্মগুলো অবশ্যই যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য অবশ্যই খুব প্রয়োজন, কারণ এই টার্মগুলো দিয়ে এক্সাম কোশ্চেন আসে, ঠিক আছে। তো ফার্স্ট কয়টাস ইন্টারাপ্টাস, এর মূল ভাবটা কীরকম? কয়টাস ইন্টারাপ্টাস, কয়টাস ইন্টার কয়টাস ইন্টারাপ্টাস ব্যাপারটা এরকম যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, যখন সহবাস চলাকালীন শেষ মুহূর্তে গিয়ে বীর্য নিক্ষেপিত হয়, ঠিক ওই সময়টা বীর্যটা মেয়েদের শরীরের ভেতর না ফেলে ওটা বাইরে আউট করে দেওয়া, বাইরে ফেলে দেওয়ার নামটা হচ্ছে কয়টাস ইন্টারাপ্টাস। এইটা টেকনিক্যাল টার্মের এই ভাবটা হচ্ছে এটা, যে আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় শেষ মুহূর্তে বীর্যটা মেয়েদের শরীরে না ফেলে বাইরে ফেলে দেবো। এটা একটা পদ্ধতি প্রেগনেন্সি আটকা। হ্যাঁ, তো বুঝতেই পারছো যেহেতু ন্যাচারাল বা ঘরোয়া পদ্ধতি, এর কোনো সাইড এফেক্ট নেই, কিছু সাইড এফেক্ট নেই, কিন্তু যেটা হচ্ছে এটার ফেলিওর রেট হাই। ফেলিওর রেট হাই মানে সাপোজ এই পদ্ধতিতে কোনো ব্যক্তি সেক্সুয়াল ইন্টারকোর্সের শেষ মুহূর্তে
ওইটা বাইরে ফেলাটা খুব খুব কঠিন ব্যাপার, কারণ ওই সময় নিজেকে কন্ট্রোল করে বাইরে ফেলাটা খুব কঠিন ব্যাপার। তো কোনো সংযমী ব্যক্তি ছাড়া এটা করা সম্ভব নয়, তার জন্যই এটার ফেলিওর রেট হাই। ঠিক আছে, তাহলে কয়টাস ইন্টারাপ্টাস ব্যাপারটা বোঝা গেল। আরও দুটো পদ্ধতি রয়েছে, সেই দুটো পদ্ধতিগুলো কী কী বলছি। ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে সেফ পিরিয়ড, খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি প্রত্যেকের জানা উচিত এই সেফ পিরিয়ডটা, এবং কার্যকরীও বটে। ঠিক আছে, আর একটা রয়েছে ল্যাকটেশনাল অ্যামনোরিয়া। আচ্ছা, প্রথমে সেফ পিরিয়ড সম্পর্কে কথাটা বলি, কারণ এটা খুবই কার্যকরী। আমি মনে করি কোনো মহিলা যদি এটাকে তার মাসিক সাইকেলটাকে যদি ক্যালকুলেট করে, তাহলে এটা খুবই সম্ভব প্রেগনেন্সি আটকানোর, উইদাউট এনি ইউজ মেডিসিন এটসেট্রা এটসেট্রা। তো প্রথমে সেফ পিরিয়ড সম্পর্কে বলি। সেফ পিরিয়ড বলতে আমাদের বাংলা বা ইংরেজি মাসে যেরকম ক্যালেন্ডার রয়েছে না, 1 থেকে 30, তারপরে আবার সেকেন্ড মাস শুরু, সেকেন্ড মাসের 1 থেকে আবার 30, এরকম। তো মেয়েদের শরীরে না এরকম কিছু জিনিস ঘটে, কিছু পরিবর্তন ঘটে, যেগুলোকে আমরা বলছি মাসিক চক্র। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা মেয়েদের মাসিক চক্র বা এই যে সাইকেল আলাদা আলাদা। সেক্ষেত্রে আমরা এভারেজ ধরে নিচ্ছি যে একটা মেয়ের মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটাকে বলছি, সেটা হচ্ছে 1 থেকে 28 দিনের হয়। তাহলে কি বললাম, যে মেয়েদের যে মাসিক সাইকেল, ঠিক আছে, মাসিক সাইকেল কত দিনে, 1 থেকে 28 দিন। তাহলে একদিনটা কোনটা শুরু হবে, একদিনটা যেদিন মেনস্ট্রুয়েশন বা যেদিন ব্লিডিং শুরু হবে সেই দিনটা হচ্ছে ফার্স্ট দিন। ঠিক আছে, তাহলে এটা একদিন, 1 থেকে 28 দিন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, এবং 28 থেকে আবার 1 থেকে শুরু হবে, 1 থেকে 28 দিন আবার আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট দিন হচ্ছে যেদিন ব্লিডিং স্টার্ট হবে, সেইটাকে আমরা ফার্স্ট দিন ধরেছি, তা থেকে 28 দিন। আচ্ছা, এই 1 থেকে 28 দিনের মাঝে, 1 থেকে 28 দিনের মাঝে বলতে 14 বা 14তম দিনে কি হয়, অভিউলেশন হয়। কি হয়, অভিউলেশন। অভিউলেশন ব্যাপারটা কি, অভিউলেশন ব্যাপারটা কিছু না, অভিউলেশন মানে হচ্ছে ডিম্বাণু উৎপাদন। কি, অভিউলেশন মানে হচ্ছে ডিম্বাণু উৎপাদন। ডিম্বাণু উৎপাদন মানে ব্যাপারটা কি, ঠিক, মেয়েদের শরীরে একটা অঙ্গ থাকে, সে ডিম্বাশয় বলছি, ঠিক আছে, ওভারি বলছি, সেই ওভারি থেকে কি হয়, ডিম্বাণু নির্গত হয় বা ওভাম নির্গত হয়। সেই ওভাম নির্গত হয় 14তম দিনে, জেনারেলি বলা হয় এই 14তম দিনে ওভাম নির্গত হয়। তাহলে কোনো ব্যক্তি তাহলে কোনো ব্যক্তি যদি প্রেগনেন্সিকে আটকাতে চায়, তাহলে কি হবে, ওই ওভাম উৎপাদনের আগে কিংবা এই ওভাম উৎপাদনের পরে অবশ্যই তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে হবে না, কারণ আরেকটা জিনিস যেটা, এই যে ডিম্বাণু বা এই যে ওভাম, ঠিক আছে, একটু অ্যাটিটিউডে থাকে। অ্যাটিটিউড মানে কীরকম, 1 থেকে 2 দিন হাইস্ট, এর আয়ু হচ্ছে 1 থেকে 2 দিন, এবং এই 1 থেকে 2 দিন এই ওভাম ওয়েট করে স্পার্মের জন্য। ঠিক আছে, 1 থেকে 2 দিনের মধ্যেই এই ওভামের আয়ু, যেটা কি হয়, স্পার্মের জন্য ওয়েট করে। যদি এলো ভালো, এলে কি হবে, দুজন মিলিত হবে এবং কি হবে, তার পরবর্তীকালে যা হয় বাচ্চার সৃষ্টি হবে, বা ওভাম থেকে কি হবে, এমব্রায়ো সৃষ্টি হবে, এমব্রায়ো, ব্লাস্টোসিস, গ্লাস্টো, এটসেট্রা এটসেট্রা। তো তাহলে আমার এটুকু বুঝলাম যে 14তম দিনে ওভাম বা ডিম্বাণু নির্গত হয়, এবং সেটা ওয়েট করে শুক্রাণুর জন্য। যদি শুক্রাণু এলেও ভালো, না হলে আপনি নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে যদি শুক্রাণু আসে, তাহলে তো কোনো হবেই না। যদি শুক্রাণু ডিম্বাণু যদি না মিলিত হয়, তাহলে কী করে হবে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে তাহলে সেফ পিরিয়ড কী হতে, সেফ পিরিয়ড কত, এটাও এভারেজ ধরে নেওয়া হচ্ছে, কারণ কারো 14তম দিনে, কারো 10তম দিনে, কারো 12তম দিনে ডিম্বাণু নির্গত, এটা তো কোনো ফিক্সড নেই। তো আমি এভারেজ ধরে নিয়ে একটা ক্যালকুলেশন করছি। এভারেজ ধরা হয়েছে যে 10 থেকে 17, ঠিক আছে, কী বললাম, 10 থেকে 17 দিন, 17 দিনের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। ঠিক আছে, যে 10 থেকে 17 দিনের মধ্যে উইথাউট প্রোটেকশন কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না, সেটা হচ্ছে সেফ পিরিয়ডের এই ব্যাপারটা, কনসেপ্টটা হচ্ছে এটাই, যে 10 থেকে 17 দিনের মধ্যে কোনো সেক্স বা সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না উইদাউট প্রোটেকশন। ঠিক আছে, বাকি দিনগুলো মানে কি কি, তাহলে সেফ পিরিয়ডে বলতে সেফ পিরিয়ডের দিনগুলো কি কি, যে পিরিয়ডগুলোতে সেফ, যে দিনগুলোতে, বাকি হচ্ছে 1 থেকে 9 দিন। তাহলে কি কি হলো, 1 থেকে 9 দিন সেফ পিরিয়ড, আর এদিকে হচ্ছে 17 বা 18 থেকে 28 দিন, এটি হচ্ছে সেফ পিরিয়ড, সেফলি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে এবং প্রেগনেন্সি হবে না। তাহলে সেফ পিরিয়ডের ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। এবং এই মেনস্ট্রুয়াল সাইকেলের ভিডিওটা আমি ডিটেলস কি হয় না হয় ডিটেলসে বানিয়েছি, আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। হ্যাঁ, তাহলে সেফ পিরিয়ড কোন কোন দিনগুলোতে, 1 থেকে 9 দিন মাসিকের, এবং 18 থেকে 28 দিন, এই দিনগুলোতে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি হবে। ঠিক আছে, আচ্ছা, তৃতীয়ত হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া। ল্যাকটেশন কথার মানে হচ্ছে যে দুগ্ধ উৎপাদন, মানে মেয়েদের বুকের দুধ যখন তৈরি হয়, বেসিক্যালি তৈরি হয় কখন, আফটার বেবি ডেলিভারি বা সন্তান হওয়ার পর যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তখন হচ্ছে এটাকে বলছে ল্যাকটেশনাল। আর অ্যামিনোরিয়া কি, ল্যামিনোরিয়া হচ্ছে কি, যখন প্রেগনেন্সি অ্যাবসেন্স থাকবে, অনুপস্থিত বা হবে না প্রেগনেন্সি, সেটাকে বলছে অ্যামিনোরিয়া। তো ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া এরকম একটা হরমোনাল ব্যাপার, এই অক্সিটোসিন, তারপর একটা প্রোল্যাকটিন, ওর ফাংশন আছে, ঠিক আছে, এটা এন্ডোক্রাইন আমি দেখাবো। তো ল্যাকটেশনাল অ্যামোনোরিয়া এর বাংলা মানে এটাই, এর ভাবটা এরকম যে আফটার বেবি ডেলিভারি, যখন মা বাচ্চা প্রসব করে তার পরবর্তী 6 মাস
ওর ক্ষেত্রে এই আমার প্রেগনেন্সির হওয়ার চান্সটা নেই। প্রায় 1 থেকে 6 মাসের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে ওর প্রেগনেন্সি হওয়ার চান্স নেই। কেন? এই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার জন্য। এই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার জন্য এই মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবসেন্স থাকে, এবং যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে কি হবে, কোনো প্রেগনেন্সির কোনো ভয় থাকবে না, ঠিক আছে। তবে এটা 1 থেকে 6 মাস। তাহলে আমি 3টা মেথড আমি পড়লাম, যেটা হচ্ছে আমি ঘরোয়া মেথড, উইথাউট এনি ইউজ, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমি আটকাতে পারি প্রেগনেন্সি, ঠিক আছে। এটা ঘরোয়া পদ্ধতির কথা বললাম। আচ্ছা, এবার ঘরোয়া পদ্ধতি তো দেখলাম, এবার কিছু মেডিসিন যেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ বেসিক্যালি, এবার দেখো কিছু মেডিসিন, কিছু ডিভাইস, কী ডিভাইস রয়েছে, কী পদ্ধতি রয়েছে আমরা আটকাতে পারি। যে প্রেগনেন্সি হওয়ার পরেও এমন কিছু ওষুধ রয়েছে বা এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো দিয়ে আমি প্রেগনেন্সিকে আটকাতে পারি, ঠিক আছে। তো সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। ফার্স্ট, তাহলে এই পদ্ধতিগুলো জানতে গেলে আমাকে আগে দেখতে হবে পুরুষ এবং মহিলার যে গোনার বা জনন একটু স্ট্রাকচারটা। আমি জাস্ট স্ট্রাকচারটা দেখবো যে কী ব্যাপারটা হচ্ছে। এতে বোঝার কোনো ব্যাপার নেই, কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট আমি দেখে নেবো যে কী হচ্ছে, তবে গিয়েই বুঝতে পারবো যে কীভাবে কাজ করছে, কীভাবে ডিভাইসগুলো কাজ করছে, ঠিক আছে। তাহলে চলো ফার্স্ট দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এইটা হচ্ছে ছেলেদের, দেখেই বোঝা যাচ্ছে ছেলেদের, ঠিক আছে। এটা হচ্ছে পেনিস বা জননাঙ্গ, যেটাকে লিঙ্গ বলছি। আচ্ছা, এই যে গোল অংশ দুটো দুপাশে রয়েছে, এটা হচ্ছে টেস্টিস, যেটাকে আমরা অন্ডকোষ বলছি, ঠিক আছে। এটা স্ক্রোটাম স্যাকের মধ্যে থাকে। আচ্ছা, এইখান থেকে এই যে নালীটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে নালীটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা শুক্রনালী। এখানের মাধ্যমে এই দিক দিয়েই কি হয়, শুক্রাণু পৌঁছয় এই মূত্রজনন নালীটা, ঠিক আছে। আচ্ছা, শুক্রাণুর যে পত্রা, আমি নিট অ্যাসপিরেন্টের জন্য বলছি, এই যে শুক্রাণু যাওয়ার পত্রা, ঠিক আছে, রেটিটেস্টিস, দেন ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, দেন ইউরেথ্রা হয়ে তারপরে যে মূত্রজনন নালী যেটাকে বলছি, সেইটার মাধ্যমে যে কীভাবে পদ আসে সেটা নিট অ্যাসপিরেন্টের জন্য আলাদা ভিডিওতে তৈরি করা হবে। আমি জাস্ট দেখাচ্ছি কী হলো। তাহলে এখান থেকে এইটা হচ্ছে স্পার্মের পথ, এইখান দিয়ে এসে একদম মূত্রনালী জননালীর মাধ্যমে এটা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মূল পথ, যে শুক্রাণু আসার পথটা। কেন পথটা বলছি, কারণ এটা এখানে একটু এই পথটা বলছি কারণ শুক্রাণুকে তাহলে আটকাতে গেলে কি ব্যবহার করলে আটকাবো, তাহলে সেটা বুঝতে পারবো। আচ্ছা, এবার মহিলাদের দেখি, মহিলাদের কি হয়, এইটা হচ্ছে ওভারি, ঠিক আছে। এইখানে ডিম্বাণু বা ওভাম উৎপন্ন হয়। এই ওভামটা কি হয়, ওই যে 14তম দিনে বললাম, এখান থেকে নির্গত হয়ে এই অংশটাতে গিয়ে পৌঁছয়, এই টিউবের নয় অংশটা, এটা হচ্ছে ডিম্বনালী, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিম্বনালী, যেটার মাধ্যমে ডিম্বাণু যায়, ঠিক আছে, বা এটাকে ইংরেজিতে বলে ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই অংশে গিয়ে তাহলে কি করে, এই ওভাম নির্গত হয় এবং এই অংশে গিয়ে ওয়েট করে কার জন্য, স্পার্মের জন্য। তাহলে স্পার্ম কোথা থেকে আসবে, এইখানে সেক্সুয়াল ইন্টারকোর্স, এইখানে ধরো পেনিস, ঠিক আছে। এইটা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে কি হবে, স্পার্ম নির্গত হবে। এই স্পার্ম কি করবে, এইখান দিয়ে যাবে, এই অংশটার নাম হচ্ছে কি, এই অংশটার নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস। তো এই অংশটা দিয়ে স্পার্ম এসে কি হবে, এই ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর মধ্য দিয়ে এইখানে আসে। এই অংশটাকে কি বলছে, এই অংশটাকে বলছে অ্যাম্পুলা, ঠিক আছে। এই অংশটাকে বলছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাতে কি হয়, নিষেক হয় বা ডিম্বাণু এবং শুক্রাণু মিলন ঘটে এবং কি জাইগোট উৎপন্ন হয়। তো তাহলে আমার রাস্তাটা বোঝা গেল যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার জেনারেল সেন্স কি বলে, আমি আটকাতে চাই, প্রেগনেন্সি আটকাতে চাই, তাহলে আমি কি করবো, আমি দেখে নিলাম কোন পথে যাচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তো আমি এবার দেখবো যে জেনারেল প্রসেস কি, আমি আটকাবো কোনো একটা প্রেগনেন্সি আটকাবো, তো জেনারেল প্রসেস কি। ফার্স্ট, এটা তো সিম্পল প্রসেস, যে পথে যাচ্ছে স্পার্ম বা যে পথে ডিম্বাণু যাচ্ছে আমি সেই পথটাকে কেটে দেবো, তবে তার কোনো চান্স নেই শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়া, তো হবে না। তাহলে ফার্স্ট চান্স, এটা যেহেতু কাটা মানে এটা ভেতরে অবশ্যই সার্জিক্যাল ব্যাপার, তাহলে সার্জিক্যালে দুটো হয়, আমি এই যে ছেলেদের এই যে ভাস ডিফারেন্স বা শুক্রনালী, এটাকে কেটে দেবো। অবশ্যই দুপাশে কাটতে হবে, এক পাশে কাটলে তো হবে না। আর মেয়েদের ক্ষেত্রেও সুদা, এই মেয়েদের যে এই যে ডিম্বনালী এই দুই পাশে কেটে বেঁধে দেবো। তাহলে অবশ্যই তাহলে কি হবে, এখানে তো ডিম্বাণু ওয়েট করবে, কিন্তু স্পার্ম এখান দিয়ে আর যেতেই পারবে না, কি স্পার্ম এখান দিয়ে যেহেতু পথ সেপারেট হয়ে গেছে, তো এখান দিয়ে আর যেতে পারবে না মধ্যে। তাহলে ফার্স্ট চয়েস আমি কেটে দেবো দুটো নালী, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড চয়েস কি, আচ্ছা এই যে দুটো নালী কেটে দেবো, এর বিশেষ নাম রয়েছে, যারা নিট অ্যাসপিরেন্টস তাদের জন্যই আমি বলছি এই যে ছেলেদের ক্ষেত্রে এই যে দুটো কেটে দেবো, এটাকে বলছি আমরা ভেসেকটমি। এই যে কাটার যে এই ঘটনাটা, এটাকে বলছি ভেসেকটমি, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে এই যে ডিম্বনালী কাটার ব্যাপারটা, এটাকে বলছি টিউবেক্টমি। কারণ কি কাটছি, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, এর জন্য নাম হচ্ছে টিউবেক্টমি। তাহলে কি বললাম, এই দেখো ছেলেদের জন্য এই যে কেটে দিয়েছি দুই পাশে, ঠিক আছে। এক পাশে কাটলে তো হবে না, কারণ অন্য পায়ে দিয়ে চলে আসবে শুক্রাণু, তো ক্ষেত্রে এটা হচ্ছে ভেসেকটমি। এবং ভেসেকটমির ক্ষেত্রে তাহলে কি হলো, তুমি ইজাকুলেশন বা যখনই সেক্সুয়াল ইন্টারকোর্স করছো তখন বীর্য নিক্ষেপিত হবে, কিন্তু স্পার্ম হবে না। বীর্য কোথা থেকে নিক্ষেপিত হচ্ছে, বীর্য হচ্ছে এই যে স্যামাইনাল ভেসিকল, এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে, এই যে গ্ল্যান্ড স্যামাইনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, এইগুলো থেকে কি হবে, সিমেন বা বীর্য নিক্ষেপিত হবে, কিন্তু বীর্যে কি থাকবে না, স্পার্ম থাকবে না, ঠিক আছে। কারণ স্পার্ম এখানেই থেকে যাচ্ছে,
এটা হচ্ছে ভেসেক্টমি। তাহলে এর নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে ভেসেক্টমি, ঠিক আছে? এর নাম হচ্ছে ভেসেক্টমি। আর মেয়েদের ক্ষেত্রে কি বললাম? টিউবেক্টমি, একই রকম। এইখানে কি হবে? কেটে বেঁধে দিল, তাহলে কি হবে? এইখানে ধরো এইটা ফন্ডাস, তো এইখানে কি হবে? ওভাম ওয়েট করবে, কিন্তু স্পার্ম স্পার্ম এই দিক দিয়ে আসবে আসবে, কিন্তু এখানে এসে থেমে যাবে, যেতেই পারবে না। এটাই। তাহলে ভেসেক্টমি টিউবেক্টমি ব্যাপারটা বোঝা গেল। আর কি কি পদ্ধতি রয়েছে দেখে নিই। আর পদ্ধতি কী কী একটু ভেবে দেখো, তবে বুঝতে পারবে যে কী পদ্ধতি রয়েছে। সাপোজ আমি যেই দিক দিয়ে স্পার্ম রিলিজ হচ্ছে বা যেই পাশ দিয়ে স্পার্ম এন্ট্রি হচ্ছে, আমি তো ওই পথটাকে ঢেকে দিই কোনোভাবে, কোনো উপায়ে, তাহলে কীভাবে স্পার্ম যেতে পারবে না। তাহলে ফার্স্ট কোন পদ্ধতি? আমি এই পদ্ধতিটা, ঠিক আছে, এই যে স্পার্ম কোথা থেকে নির্গত হচ্ছে, এই মূত্রজনন নালী, ঠিক আছে, পেনিস থেকে, তো আমি এইটাকেই ঢেকে দেবো। এটা হচ্ছে ব্যারিয়ার মেথড, এটাকে স্পেশাল নাম। যে কোনো অন্য কোনো কিছু তো রাখতে পারবো না, স্পেশাল কিছু ডিভাইস রয়েছে, স্পেশাল কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমি ঢেকে দিতে পারি, ঠিক আছে। এটা অবশ্যই জানো, এটাকে বলে এই পুরুষের দেহে এটাকে বলে মেল কন্ডম, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে ফিমেল কন্ডমও রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে জরায়ুর মুখে, এই জরায়ুর মুখে একটা ঢেকে দেবো, ঠিক আছে, কন্ডম দিয়ে। এটা হচ্ছে ফিমেল কন্ডম, স্পেসিফিক দুটো আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি হচ্ছে, একটু ভেবে দেখো, যে আমার এইখানে শুক্রাণু আসছে, এইখান থেকে ডিম্বাণু যাচ্ছে, তাহলে আমি যদি কোনোভাবে এই যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গত হচ্ছে, এটা যদি বন্ধ করে দিতে পারি, তাহলে অবশ্যই শুক্রাণু এখান পর্যন্ত আসবে, কিন্তু ডিম্বাণু নেই, তাহলে কী করবে? হবেই না প্রেগনেন্সি। তাহলে কী করবো? এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণটাকে আমি বন্ধ করে দেবো। এবং বন্ধ করার জন্য এটা তো আভ্যন্তরীণ প্রসেস, আমাদের তো আর বাইরে থেকে কোনো হাত নেই। আমরা কী করবো? ঔষধের মাধ্যমে কিছু হরমোনকে ইনজেক্ট করবো শরীরে, এবং সেই ঔষধ বা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করাবো। সেইটা কি করবে? এই যে ডিম্বাণু উৎপাদনটাকে বাধা দেবে। এবং সেই হরমোনটার নাম কি? অবশ্যই মনে রাখবে, সেই হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। কি? সেই হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রোজেস্টেরন। আর আরেকটা হরমোন রয়েছে যেটা হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। কি? আরেকটা হরমোন রয়েছে যেটা হচ্ছে ইস্ট্রোজেন। দুটো হরমোন বেসিক্যালি প্রোজেস্টেরন ইউজ করা হয়, কিন্তু এই দুটো হরমোনকে হয় প্রোজেস্টেরন ইউজ হবে, নাহলে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, এবং এরা সিম্পল ফর্ম তাতে ব্যবহার হয় না। কিসে ব্যবহার হয়? এই যে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন বেসিক্যালি বেশি ব্যবহার করা হয় প্রোজেস্টেরনটা। এটা বিভিন্ন রকম, যেমন লিভোনেরজোস্টেরল, কি? এই নামগুলো বলছি কারণ যখন মেডিসিন দেখাবো না, কী কী মেডিসিন রয়েছে, এর উপাদান দেখবে, ওই লেভোনেরজোস্টেরল রয়েছে। তো এটা হচ্ছে প্রোজেস্টেরন, মানে এর কম্পোজিশন হচ্ছে প্রোজেস্টেরন, লেভোনেরজোস্টেরল, ঠিক আছে। আচ্ছা, আর কি কি রয়েছে? বিভিন্ন রকম রয়েছে, যেমন মিফেপ্রিস্টোন, মেজোপ্রিস্টল। যখন আমি মেডিসিন বানাবো তখন দেখাবো, তবে যারা নিট অ্যাসপিরেন্ট তারা অবশ্যই এটা মনে রাখবে যে লেভোনেরজোস্টেরল, ঠিক আছে, ইথিলিন এস্ট্রাডায়ল, এগুলো হচ্ছে মোটামুটি মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কী করবো? যে বাইরে থেকে প্রজেকশনের বড়ি বা ইঞ্জেকশন দেবো, যার ফলে কী হবে? এই ডিম্বাণু তো উৎপন্ন হবে না। এই যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন কী করে? এটা ওভুলেশনকে কী করে? এই যে ওভুলেশন হচ্ছে না, এই ওভুলেশনটাকে আটকে দেয়, ঠিক আছে। কী করে? এই ওভুলেশনটাকে আটকে দেয়, মানে আটকে দিলে মানে কেউ আমার উৎপন্ন হবে না। এটাই হচ্ছে মূল ফায়দা। তাহলে আমি তিনটে পদ্ধতি আমি জেনারেল কমন সেন্সে দেখলাম, যে ব্যারিয়ার মেথড, যেখান থেকে স্পাম বেরোচ্ছে বা এন্ট্রি হচ্ছে সেটা রেখে দেবো। নালি কেটে দেবো, যেই পথে যাচ্ছে স্পাম বা ওভাম, সেটা কেটে দেবো, তাহলে বিঘ্নিত হয়ে যাবে। আর থার্ড মেথড হচ্ছে আমি হরমোনাল প্রসেস দিয়ে এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি, যাতে ওভাম না উৎপন্ন হয়। তাহলে তিনটে মেথড আমি কমন সেন্স থেকে দেখলাম। তাহলে দেখবে অ্যানাদার মেথড, আর কী মেথড রয়েছে এবং কী ডিভাইস রয়েছে, কীভাবে কন্ট্রোল করতে পারে, কত পদ্ধতি রয়েছে, সেইগুলো দেখবো, ঠিক আছে। একটু পরিচিত হয়নি ব্যাপারগুলো সম্পর্কে, কোন কোন ডিভাইস রয়েছে, কী। চলো তাহলে নেক্সট স্লাইডে। ফার্স্ট, অবশ্যই তোমরা এটা বলার অপেক্ষা রাখে না, এটা নিশ্চয়ই জানো, এটা মেল কন্ডম, ঠিক আছে। এটা হচ্ছে মেল কন্ডম। আচ্ছা, যেটা কী করে ব্যারিয়ার মেথডে বলছিলাম, যেখান থেকে স্পার্ম রিলিজ হচ্ছে ওখানে আমি ঢেকে দিতে পারি। আর এটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছো, এটা ফিমেল কন্ডম। আচ্ছা, এই যে ফিমেল কন্ডম, এটাকে ফিমেল কন্ডমের বিভিন্ন রকম নাম আছে। সার্ভাইকাল ক্যাপ, মানে সার্ভিক্স বা জরায়ুর মুখে ঢেকে দেওয়া। ডায়াফ্রাম রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু স্পার্মিসাইড জেল রয়েছে। স্পার্মিসাইডটা কি? স্পার্মিসাইড হচ্ছে যেগুলো স্পার্ম বা শুক্রাণুকে মেরে ফেলে, ঠিক আছে। এই জেলগুলো কী করে? মহিলাদের জরায়ুতে দেওয়া হয়, যাতে কী হয়, যখনই স্পার্মের এন্ট্রি ঘটে তখন কি ওরা মেরে দেয় ওই জেলগুলোকে, বা ওর যে গতি ওটা হ্রাস করে দেয়। এটা হচ্ছে স্পার্মিসাইড। বিভিন্ন রকম জেল, ফোম, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করা। আচ্ছা, আর এই জিনিসটা সম্পর্কে আইইউডি জিনিসটা সম্পর্কে না বলছি, জানো অবশ্যই, যারা নিট অ্যাসপিরেন্ট অবশ্যই জানো। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা মানে কি? ভেতরে। ইউটেরাইন মানে কি? ইউটেরাইন মানে হচ্ছে ইউটেরাস বা হচ্ছে জরায়ু যেটাকে বলছি। আর ডিভাইস মানে ডিভাইস, তোমরা জানো। তাহলে একটা ডিভাইস এমনভাবে তৈরি করা আছে যেটা কি হয়, জরায়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেটা কি হয়, স্পার্মকে এই যে ডিম্বাণুর কাছে প্রবেশ, মানে যেতে বাধা দেয়, সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। অবশ্যই যেতে বাধা দিলে মানে কি হবে? হবেই না প্রেগনেন্সি। আচ্ছা, আর এই জিনিসটা কি? এই জিনিসটার নাম বলতে পারবে কি? এই জিনিসটার নাম হচ্ছে ইমপ্ল্যান্টস। এটা একটা রড লাইক স্ট্রাকচার, যেটা একটা হরমোন করে দেওয়া হয়। অবশ্যই বলছি কি হরমোন? প্রোজেস্টেরন। যেটা কি করবে? ওভুলেশন আটকাবে। এটাও একটা সার্জিক্যাল প্রসেস, বা এটা একটা ডিভাইস, হ্যাঁ, ঠিক আছে। এটা কি হয়, আমাদের শরীরে কোনো একটা কেটে ওর ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যেমন বেসিক্যালি এই যে হাতের এই অংশটাকে কেটে কি করা হয় ডাক্তারবাবু, ওই ইমপ্ল্যান্টসটাকে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা কি করে? হরমোন ক্ষরণ করে।
যেই হরমোনটা কী করে, রেগুলেট করে আমাদের এই যে ওভুলেশনকে আটকে দেয়, যার জন্য কী হয় প্রেগনেন্সিটাকে আমরা এর ফলে ওভাম উৎপন্ন হবে না, প্রেগনেন্সি আটকে যাবে। ওকে, তাহলে এরপর আমরা কি দেখতে চাচ্ছি, এরপর আমি কিছু হ্যান্ড রিটেন নোট বোঝার ক্ষেত্রে আমি করেছি, তো সেগুলো আমি শেয়ার করতে চলছি। বেসিক্যালি যারা নিড এক্সপিরিয়েন্স অবশ্যই নোট নিয়ে নিও, লাস্টে আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো এইচডি নোট, তো ওখান থেকে নিয়ে নিও। তাহলে আমি এতক্ষণ পড়ালাম কন্ট্রাসেপটিভ, বেসিক্যালি নন সার্জিক্যাল, সার্জিক্যাল। নন সার্জিক্যাল মানে অবশ্যই নন সার্জারি, আর সার্জিক্যাল মানে অবশ্যই সার্জিক্যাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ট্রাসেপটিভকে দুভাগে ভাগ করলাম, এক হচ্ছে নন সার্জিক্যাল আর এক রয়েছে সার্জিক্যাল, ঠিক আছে। এবার নন সার্জিক্যালের মধ্যে কিছু কিছু ব্যাপার হচ্ছে নেচারাল, যেটাকে আমরা ঘরোয়া পদ্ধতি বললাম, কয়টাস ইন্টারাপ্টাস, সেফ পিরিয়ড, ল্যাকটেশনাল অ্যামোনিয়া, অলরেডি আমরা দেখেছি এগুলো, ঠিক আছে। আচ্ছা, ব্যারিয়ার মেথডের মধ্যে বললাম মেল কন্ডোম ফিমেল কন্ডোমের বিভিন্ন রকম ভাগগুলো। আচ্ছা, ডিভাইসের মধ্যে আইইউডি ইমপ্ল্যান্টস, আমরা দুটোর কথাই বললাম, এবং এই আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেগুলো রয়েছে তার মধ্যে কিছু রয়েছে নন মিডিয়েটেড, কিছু রয়েছে কপার রিলিজিং, কিছু রয়েছে হরমোন রিলিজিং। সবারই একটা কাজ, হরমোন রিলিজিং তো ব্যাপারটা বুঝতে পেরেছো যে ওভুলেশনকে আটকাবে, আর এই যে নন মেডিকেটেড এবং কপার রিলিজিং এগুলো কী করবে, স্পার্মকে যেতে দেবে না বা স্পার্মের মোটিলিটিকে হ্রাস করবে, যার ফলে কি ওই ফন্ডাস বা ওই যে যেখানে ওভাম অপেক্ষা করছে ওখান পর্যন্ত যেতে পারবে না, ফলে প্রেগনেন্সি অবশ্যই অবভিয়াসলি আটকাবে। ইমপ্ল্যান্টসের ওই হরমোনাল কাজ একই। ওকে, আচ্ছা, আর সার্জিক্যাল, এই যে সার্জিক্যালের ব্যাপারটা তো আমি বলেইছি যে ভেসেক্টমি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে টিউবেক্টমি, কেটে রেখে দেবো যাতে স্পার্ম না এন্ট্রি করতে পারে। আচ্ছা, যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই ওরাল বা ইঞ্জেকশন, যে জন্য এই ভিডিওটা করা, যে ওরাল বা ইঞ্জেকশন বা আমি কী কী মেডিসিন খেয়ে প্রিভেন্ট করতে পারি, এর জন্য আমরা না 3টে ভাগে ভাগ করেছি। এই যে ওরাল বা ইঞ্জেকশন কী কী মেডিসিন, 3টে কন্ডিশনের উপর 3টে ভাগ করছি। এক কন্ডিশন, 3টে ভেবে দেখো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, যে আমি জানি যে সেক্সুয়াল ইন্টারকোর্স করবো এবং আমি জানি যে প্রেগনেন্সি হওয়ার চান্স আছে, এই জন্য কী করবো, আমি কিছু মেডিসিন খাবো, সেটা ডেইলি বেসিস হতে পারে ইনস্ট্রাকশন অনুযায়ী, জেনারেল ডেইলি বেসিস। তো যে বেসিক্যালি এই কন্ডিশনটা হচ্ছে দম্পতির জন্য, যারা কাপল বিবাহিত তাদের জন্য। তাহলে কি বলছি, যে আমি জানি সচেতন, যে আমি জানি যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে কী হবে, প্রেগনেন্সি হবে, তার জন্য আমি আগে থেকে অ্যাওয়ারনেস, সচেতন, সেক্ষেত্রে এক ধরনের মেডিসিন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন ধরো আমি প্রোটেকশান বা যেহেতু যে কোনো জিনিস নিয়ে আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করছি, কিন্তু আচমকা বা অ্যাক্সিডেন্টালি বা অযান্ত্রিক কী হলো, স্পার্ম মেয়েদের দেহে প্রবেশ করে গেল, ঠিক আছে, জরায়ুতে প্রবেশ করে গেল, তাহলে সেক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করবো, কারণ সেক্ষেত্রে তো আমি আগে থেকে সচেতন নয়, আগে থেকে কোনো ব্যবস্থাই নিইনি, হঠাৎ ঘটেছে, হঠাৎ চলে গেছে, আমি বুঝতেও পেরেছি যে স্পার্ম চলে গেছে শরীরে, তো সেক্ষেত্রে কী ব্যবহার করবো, ঠিক আছে, সেক্ষেত্রে কী মেডিসিন ইউজ করবো, সেকেন্ড। আর থার্ড কি, থার্ড আমি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেছে এবং আমি কনফার্ম যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তো সেক্ষেত্রে কোন মেডিসিন উপযুক্ত, তো সেই কন্ডিশনটা আমরা দেখবো। তাহলে 3টে কন্ডিশনের কথা বললাম, কী কী, ফার্স্ট কন্ডিশন যে আমি সচেতন এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করছি এবং আমি যাতে প্রেগনেন্সি না হয় তার জন্য একটা ঔষধ ব্যবহার করছি। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমি অজান্তেই চলে গেছে এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে, তো তারপরে আমি কী করবো। থার্ড কি, আমি জানি আমি প্রেগনেন্ট, ঠিক আছে, তখন কী মেডিসিন ইউজ করবো এবং কী ইনস্ট্রাকশন রয়েছে সব আমরা দেখবো, ঠিক আছে। তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। তাহলে নেক্সট স্লাইড হচ্ছে বিফোর সেক্স অ্যাওয়ারনেস। বিফোর সেক্স অ্যাওয়ারনেস মানে বললাম যে বেসিক্যালি কাপুলদের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আফটার সেক্স বা আনঅ্যাওয়ারনেস, অসচেতনতার কারণে হতে পারে কাপুল যারা আগে থেকে কোনো অ্যাওয়ারনেস নেই বা সচেতন নেই, বা এনি যেগুলো অ্যাফেয়ার হয়ে থাকে বা যেগুলো এখনকার যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে হয়ে থাকে, তো এক্ষেত্রে আনঅ্যাওয়ারনেস লিস্টলি, ওকে। আর আফটার প্রেগনেন্সি মানে হয়ে গেছে কিন্তু আমি চাই না এখন বাচ্চা নিতে, কিন্তু আমি প্রেগনেন্ট, তো সেক্ষেত্রে আমি কীভাবে ওই প্রেগনেন্সিটাকে কাটাতে পারি বা প্রেগনেন্সিটাকে কীভাবে দূর করতে পারি, ঠিক আছে, শেষ করতে পারি প্রেগনেন্সি। তো এর হচ্ছে 3টে কন্ডিশনের উপর ভাগ করেছে এবং মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এই মেডিসিনগুলো বলার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশন পুরো সচেতনতার জন্য, কিন্তু তোমরা ব্যবহার করো, যারাই ব্যবহার করুক যাই করুক, অবশ্যই প্রপার যে ডক্টর রয়েছে, যে ফিজিশিয়ান রয়েছে, তাদের পরামর্শ নেই এটা ব্যবহার করো, কারণ এর অনেক রুল রেগুলেশন রয়েছে এবং এটা নিয়ে আমি একটা আলাদা টপিকে ভিডিও বানাবো, যে কখন ব্যবহার করবো, কতটা পরিমাণ নেব, কি সাইড এফেক্ট রয়েছে। অবশ্যই এগুলো যেহেতু এগুলো হরমোনাল ব্যাপার, এগুলো সাইড এফেক্ট প্রচুর রয়েছে, তো সঠিকভাবে এগুলোকে ব্যবহার করা জানতে হবে ডাক্তারবাবুর কাছ থেকে, তো তবেই জানতে পারবো। তো আমি ইমার্জেন্সি মেডিসিন নিয়ে আমি ভিডিও রয়েছে ইউটিউবে, তো আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই যদি দরকার থাকে দেখে নিও। তাহলে বিফোর সেক্সের মধ্যে কী রয়েছে, এই যে মালাডি, অবশ্যই এটার নাম শুনেছো, হ্যাঁ, যেটা গভর্নমেন্ট থেকে দেয়, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এগুলো দিয়ে থাকে, মালাডি। আচ্ছা, মালাইন, এটা একই রকম মালাডির মতো মালাইন, যেটা হচ্ছে মার্কেট বা কিনতে পাওয়া যায় বাজারে। আর আনওয়ান্টেড 21, অবশ্যই এটাও একটা আলাদা কোম্পানি, বা এটা প্রেগনেন্সিকে আটকানোর জন্য বেসিক্যালি ইউজ করা হয়, কাপলরা ইউজ করে। আচ্ছা, এর মূল উপাদান সম্পর্কে যারা নিড অ্যাসপিরেন্ট তাদের জন্য বলে দিচ্ছি। লেভোনর্জেস্টেরন, অবশ্যই বলেছিলাম, যেটা প্রোজেস্টেরন একটা কম্পোজিশন, মানে এটা একটা কম্পোজিশন প্রোজেস্টেরন, যেটা প্রোজেস্টেরন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা কী করে ওভুলেশন বা ডিম্বাণুটাকে উৎপাদনকে আটকে দেয়, ঠিক আছে। লেভোনর্জেস্টেরন এবং ইথিনাইল ও স্ট্রাডাইল, ঠিক আছে, এই দুটো উপাদান মনে রাখবে। আচ্ছা, তাহলে একটু ছবিটা দেখে নিই কীরকম দেখতে, দেখো
এই যে মালাডি, ঠিক আছে, আশা করি এটা দেখেছো হয়তো, মালাডি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে আফটার সেক্স, মানে আমি আনপ্রোটেক্টেড সেক্স করেছি এবং অ্যাক্সিডেন্টালি, বা ধরো আমি প্রোটেকশন নিয়েও করেছি কিন্তু অ্যাক্সিডেন্টালি স্পার্ম এন্ট্রি করে গেছে, ঠিক আছে, মেয়েদের শরীরে স্পার্ম এন্ট্রি করে গেছে, তো তখন কি করব? তখন হচ্ছে দুটো মেডিসিন, একটা হচ্ছে এমপিল, একটা হচ্ছে আনওয়ান্টেড 72, এবং এর ইনস্ট্রাকশন হচ্ছে এটা 70 মানে 72 ঘন্টার মধ্যেই নিতে হবে, সেক্সুয়াল ইন্টারকোর্সের 72 ঘন্টায় নিতে হবে, এবং 24 ঘন্টা, যে ফার্স্ট 24 ঘন্টা সব থেকে বেশি কার্যকরী, মানে ফার্স্ট 24 ঘন্টার মধ্যে নিলে সব থেকে ভালো হয়, ভালো কার্যকরী উপযুক্ত হয়, তবে হ্যাঁ এর ইনস্ট্রাকশন 72 ঘন্টার মধ্যে নিতে হবে, ঠিক আছে। তাহলে একটু দেখে নিই কী হবে। এবং এটাতে কী হয়, এই যে মালাডি বা মালাইন, এর ক্ষেত্রে কী হয়, এই যে ছোটো ছোটো ট্যাবলেট অনেকগুলো দেখছো, এগুলো কি থাকে, 21টা থাকে, তারপরে কী হয়, এই যে 7টা কালো কালো ট্যাবলেট দেখছো, এগুলো এগুলো বেসিক্যালি কীরকম ইউজ হয়, আমি এই ভিডিওটা বানিয়ে, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা রয়েছে ইউটিউবে, তোমরা দেখে নিও কীভাবে ইনস্ট্রাকশন কীভাবে ব্যবহার হয়। এইটা স্টার্ট করা হয় ফার্স্ট ট্যাবলেট 1 নম্বর ট্যাবলেটটা, এটা ইউজ করা হয় মেনস্ট্রুয়েশন বা ব্লিডিংয়ের 5 দিন পর, মানে 5 দিনের মাথায় এই ট্যাবলেটটা ইউজ করা হয়, ঠিক আছে। সেরকম প্রথম দিন, সেকেন্ড দিন, মানে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এরকম 21 দিন ব্যবহার করা হয়। তারপরে গিয়ে এই 7টা যে বডি বেসিক্যালি আয়রন ট্যাবলেট হয়ে থাকে, তো এগুলো ব্যবহার করা হয়। একই রকমভাবে নেক্সট মাসে আরেক পাতা, এভাবে ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু এই যে এমপিএল বা আনওয়ান্টেড 72 এগুলো একটু আলাদা, এগুলো একটাই বডি হয়, যেহেতু এটা ইমার্জেন্সি, এবং এতে হাই ডোজের প্রজেস্টেরন দেওয়া থাকে, প্রায় 1.5 মিলিগ্রাম, যেখানে আমাদের শরীরে, মানে মেয়েদের শরীরেও প্রজেস্টেরন উৎপন্ন হয়, তার পরিমাণটা হচ্ছে একটা মাইক্রোগ্রাম, মাইক্রো মানে 10⁻⁻6, মানে কতটা কম, এখানে হাই ডোজের প্রজেস্টেরন দেওয়া হচ্ছে, ঠিক আছে। হাই ডোজ প্রজেস্টেরন দিয়ে কি হচ্ছে, ওই জিনিসটাকে কি, ওভুলেশনটাকে আটকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, বা এই যে ফার্টিলাইজেশন প্রসেসটাকে আটকে দেওয়া হচ্ছে। একটু দেখে নিই কীরকম আটকে। এই দেখো, এই যে একটাই বটি থাকে, এইটা একটাই বটি সেক্সুয়াল ইন্টারকোর্সে বা যেটাকে কী বলছি, সেক্সুয়াল ইন্টারকোর্স করার 72 ঘন্টার মধ্যে নিতে হবে, এবং ফার্স্ট 24 ঘন্টা নিলে খুবই ভালো। এটা হচ্ছে এমপিল বা আনওয়ান্টেড 72। আচ্ছা, আর আফটার প্রেগনেন্সি, যে প্রেগনেন্সি আমি বুঝে গেছি যে প্রেগনেন্সি, বাট এর একটাই কন্ডিশন হচ্ছে এটা 2 মাসের মধ্যে অবশ্যই হতে হবে, যে প্রেগনেন্সির যে সময়কালটা 2 মাসের মধ্যে হতে হবে, কারণ 2 মাসের বাইরে গেলে এই ওষুধ আর কাজ করবে না, ঠিক আছে। তখন আলাদা পদ্ধতি, অ্যাবর্শন পদ্ধতি রয়েছে, এমটিপি, ঠিক আছে, এমটিপি যেটা হচ্ছে আবার 3 মাসের মধ্যে, 3 মাসের বেশি হয়ে গেলে অনেক প্রবলেম হবে, বিভিন্ন রকম, এগুলো হচ্ছে ইলিগাল ব্যবস্থা। আর এই যে আফটার প্রেগনেন্সি, এই যে দুটো মেডিসিন এমটিপি কিট এবং আনওয়ান্টেড কিট, এমটিপি কিট এবং আনওয়ান্টেড কিট, এই দুটো হচ্ছে না অনেক জায়গায় ইললিগাল। কেন ইললিগাল? কারণ বেসিক্যালি কী হচ্ছে, প্রেগনেন্সি হয়ে গেছে মানে ভ্রূণ সৃষ্টি হয়ে গেছে, প্রাণ সৃষ্টি হয়ে গেছে, তো সেটাকে আমি মারছি, বেসিক্যালি ওয়ান টাইপ অফ অ্যাবর্শন। তো সেক্ষেত্রে অনেক জায়গায় এটা ইললিগাল, বাট মার্কেট মে রয়েছে এমটিপি কিট, আনওয়ান্টেড কিট, ঠিক আছে। ছবিটা কীরকম একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইরকম। এতে 5টা বড়ি থাকবে, 5টা ট্যাবলেট থাকে, ফার্স্ট ট্যাবলেট, সেকেন্ড ট্যাবলেট, থার্ড, ফোর্থ, ফিফথ। এই যে ফার্স্ট ট্যাবলেট না, মানে এই দুটোর, এই ফার্স্ট ট্যাবলেটের কম্পোজিশন আলাদা, এই 4টের কম্পোজিশন আলাদা, এবং ব্যবহারও আলাদা। অবশ্যই বলছি এগুলো ইউজ করার আগে অবশ্যই প্রপার ফিজিশিয়ানের কাছে দেখে নেবে, এবং এই সম্পর্কিত অনেক সব এই যে ইমার্জেন্সি মেডিসিন সবগুলো কখন ব্যবহার করবো, কতটা ডোজ নেবো, কী কী সাইড এফেক্ট রয়েছে, কোনটা করবো না করবো, তো ওইটার জন্য আমি আলাদা সেপারেট ভিডিও বানানো রয়েছে ইউটিউবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও যদি দরকার থাকে, এবং ব্যবহার করার আগে অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিয়েই ব্যবহার করবে। তাহলে এই যে ফার্স্ট ট্যাবলেট, 4টা, উপরে একটা থাকে এবং নিচে 4টে ট্যাবলেট থাকে। ফার্স্ট ট্যাবলেটের যে উপাদানটা, এটা হচ্ছে ওরালি বা খেয়ে নিতে হয়। আচ্ছা, আর এই যে 4টে ট্যাবলেট, এইটা হচ্ছে খেতেও পারো, বা হচ্ছে ভেজাইনা বা জনিদারে নিয়ে নিতে পারো। তাহলে এই 4টে হলো, তো 4টের আমি শুধু নিট অ্যাসপিরেন্টের জন্য নাম বলে দিচ্ছি কী কী থাকে। এই যে ফার্স্ট যেই ট্যাবলেটটা, এই ট্যাবলেটটার কম্পোজিশন হচ্ছে মিফেপ্রিস্টোন, কি স্টাফস, এইটার মূল উপাদান হচ্ছে মিফেপ্রিস্টোন, ঠিক আছে। আর এই যে এই 4টে ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে মেজোপ্রিস্টোল, কি এইটার নাম হচ্ছে মেজোপ্রিস্টোল, বোঝা গেল। এটা হচ্ছে মিফেপ্রিস্টোন এই কম্পোজিশন, এবং 4টে ট্যাবলেট হচ্ছে মেজোপ্রিস্টোল। এইটা কী করে, এইটা বেসিক্যালি হচ্ছে এই যে প্রোজেস্টেরন যে আমাদের শরীরে কি প্রোজেস্টেরন উৎপাদন হচ্ছে, এই প্রোজেস্টেরন রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। তার ফলে কি হবে, প্রোজেস্টেরন যে উৎপাদনটা হ্রাস করবে, এবং আমরা কি জানি যে প্রোজেস্টেরন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, ওভুলেশনকে বন্ধ রাখে। তাহলে যখনই প্রোজেস্টেরন হ্রাস ঘটবে, তাহলে কি হবে, তখন এন্ডোমেট্রিয়ামের যে দেওয়াল, মানে আমাদের জরায়ুর যে দেওয়াল, যেখানে ভ্রূণটা রোপিত আছে, ওইটা খসে খসে পড়ে যাবে, যার ফলে ভ্রূণটা নষ্ট হয়ে যাবে, এবং বাচ্চাটাও আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, প্রেগনেন্সি ওখানে টার্মিনেট বা শেষ হয়ে যাবে। আর মিফেপ্রিস্টোন অবশ্যই হেল্প করে ওই জরায়ুর দেওয়ালটাকে খসাতে, ঠিক আছে, যেখানে বাচ্চাটা রোপিত রয়েছে। তো এর ফাংশন মোটামুটি এইরকম। তাহলে মোটামুটি আমরা কন্ট্রাসেপটিভ সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পেলাম, এবং যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে, ফুল নোট পেতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ফুল পিডিএফ, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে
শেয়ার করো, লাইক করো। আশা করি এর থেকে কিছু নতুন কিছু শিখতে পেরেছো। এবং একটা রিকোয়েস্ট রইল, যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্যই বলছি, যারা এই বিষয়ে অসচেতন তাদেরকে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর যারা নিট অ্যাসপিরেন্টস, কোনো সাহায্যের প্রয়োজন তো অবশ্যই আমাকে ফলো করতে থাকো ইনস্টাগ্রামে। যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই মেসেজ করো, ঠিক আছে? আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই।